সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর জানাবো। ফাইনালে স্পেনের সঙ্গী হতে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই যুগ পর আবারও বিশ্ব মঞ্চে দেখা হচ্ছে দুই চ্যাম্পিয়নদের। লড়াইটা দু দলের দুই অধিনায়ক লিওনেল মেসি ও হ্যারি কেইনেরও। আটলান্টায় রাত 1টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। দর্শক, হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল শুরু হতে কিন্তু আর কয়েক ঘন্টার অপেক্ষা। সেই ম্যাচের ভেন্যু আটলান্টায় আছেন সহকর্মী রেজন জামান। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেজন, কি মনে হচ্ছে? গতকাল স্পেন অলরেডি ফাইনালে চলে গেছে, এখন আজকে অপেক্ষা কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনার জন্য। কোন দল মনে হচ্ছে যে থ্রু করবে? সেটা বলা খুবই কঠিন মৃদুল। সেটা যদি বলা যেত তাহলে তো আসলে খুবই ভালো হতো, কিন্তু আসলে দুই দলই সমানে সমান, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এবং আপনি দেখেন যে এই বিশ্বকাপে কিন্তু দুই দলই সমানভাবে কিন্তু এগিয়ে চলেছে এবং দুটো দলই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে। আর্জেন্টিনা ফুটবল যতটুকু না ভালো খেলছে, তার সঙ্গে ভাগ্যের সহায়তাটাও কিন্তু পাচ্ছে, নানাভাবে পাচ্ছে, সেটা তাদেরকে সহায়তা করছে এবং এটা চ্যাম্পিয়ন্স লাক বলে কথা থাকে, সেই লাকটা কিন্তু তাদের পক্ষে আছে। আর ইংল্যান্ড দীর্ঘ 60 বছর ধরে অপেক্ষা করছে এই একটা বিশ্বকাপ জেতার জন্য এবং আর মাত্র 2 ধাপ দূরে তারা, যদি তারা জিততে চায় এই বিশ্বকাপ, এবারের বিশ্বকাপ। এবং এবারের বিশ্বকাপে সবচেয়ে কম আলোচিত দল ইংল্যান্ড, কিংবা কম হাইপ উঠেছে ইংল্যান্ডকে নিয়ে। এবং এবারের বিশ্বকাপে ইংল্যান্ড যে এই পর্যন্ত এসেছে, খুব বেশি বাড়াবাড়ি কোনো আলোচনা হয়নি। সুতরাং আমার কাছে মনে হয় যে দুটো দলেরই একটা বৈশিষ্ট্য এক জায়গায়, যে তারা হলো যে খুব কমপ্লিট একটা দল হিসেবে খেলছে এবং সবাই সবার সাথে বন্ডিংটা খুবই ভালো, জুনিয়র সিনিয়র সব প্লেয়ারদের মধ্যে। ইংল্যান্ডে যেটা আসলে অনেক সময় দেখা যায় না, এক ধরনের গ্রুপিং থাকে কিংবা এক ধরনের বিভেদ দেখা যায়, কিন্তু এইবারের দলটাকে আমার মনে হচ্ছে যে থমাস টুখেল সেই জায়গাটায় কিছুটা নিতে পেরেছেন, যে কারণে আসলে একসাথে দলের জন্য তারা খেলছেন। আর আর্জেন্টিনা দল তো 2022 বিশ্বকাপ থেকে আমরা দেখছি সেই কাজটা তারা করছে এবং একটা টিমই কিন্তু খেলছে, প্রায় একটা ব্যাচ অফ ফুটবলারই কিন্তু পুরো এই 4 বছরে 2 বিশ্বকাপ তারা খেলছেন। কয়েকজন হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু মূল কোর গ্রুপটা কিন্তু একই রয়েছে। সেটা দুই দলেরই শক্তির উৎস বলে আমার কাছে মনে হয়। তাই লড়াইটা খুব ভালো হবে আমার কাছে মনে হয়। এবং আমরা বাইরে থেকে যতই বলছি যে 82-র ফকল্যান্ড যুদ্ধ কিংবা 86-র হ্যান্ড অফ গড, গোল অফ দ্য সেঞ্চুরি, এইসব কথা, আজতেকা স্টেডিয়ামের সেই ম্যাচের কথা, কিন্তু এগুলো ভুলে আসলে মাঠের লড়াইয়ে দুই দল আসলে দারুণ ফুটবল খেলবে এবং একটা উপভোগ্য সেমিফাইনাল হবে বলে আমার আশা। যেটা ফ্রান্স স্পেন ম্যাচে আমাদেরও খুব আশা ছিল, সবারই আশা ছিল, কিন্তু সেটা কিন্তু খুব একপেশে ম্যাচই হয়েছে বলা চলে। স্পেন সেখানে একপেশে ফুটবল খেলেছে, তাদের কৃতিত্ব অবশ্যই সেটা, কিন্তু আজকের ম্যাচটা হতে পারে একটু টাইট ম্যাচ। আমরা যদি রেজন, আমরা যদি একটু দেখি যে আগের রাউন্ড অফ 16 পর্যন্ত দেখেছি যে মেসি কেন্দ্রিক আসলে আর্জেন্টিনা দল ছিল। এরপর কিন্তু আমরা দেখেছি কোয়ার্টার ফাইনালে অন্যরাও গোল পেয়েছে এবং বিপরীতে যদি আমরা দেখি ইংল্যান্ডে কিন্তু মাত্র 2জন স্কোরার, সেটা হচ্ছে হ্যারি কেইন আর জুড বেলিংহাম। বাকিরা আসলে ওইভাবে জ্বলে উঠতে পারছে না। তো এই জায়গায় একটু ম্যাচটা একটু কোনো পার্থক্য করে দেবে কিনা? সেটা হতেই পারে। আপনি জানেন যে আর্জেন্টিনা দলে 8 জন ফুটবলার কিন্তু গোল করেছেন, একটা ওন গোল হয়েছে, তার বাইরেও 8 জন ফুটবলার গোল করেছে এই বিশ্বকাপে। এর মধ্যে মেসি একাই করেছেন 8টা, লতারো মার্তিনেজ 2টো, সব মিলে যদি বলি। আর ইংল্যান্ড দলে হ্যারি কেইন এবং জুড বেলিংহাম 6টা করে গোল করেছেন। সুতরাং তাদের দুইজনের উপর নির্ভর তো থাকবেই এবং তারা দুইজন ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটাও কিন্তু মানতে হবে। এবং বেলিংহাম এবং হ্যারি কেইন তারা যেভাবে গোল করছেন, কেনের কথা আমার নিজের বলতে হয় যে হ্যারি কেইন এই 32 বছর বয়সে তিনি নিজেকে যেভাবে বদলে ফেলেছেন, বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পরে যেভাবে তিনি আসলে নিজেকে চেঞ্জ করেছেন এবং একের পর এক গোল করছেন, এবং এবারের বিশ্বকাপে তিনি যেভাবে গোল করছেন এবং গোল করাচ্ছেন, সেটা আসলে ইংল্যান্ড দলের জন্য একটা বড় শক্তি। খুব বেশি অসুবিধা হবে বলে আমার মনে হয় না, কেননা হ্যারি কেইন, জুড বেলিংহাম এই দুইজন তো খেলবেনই, এই দুইজনকে আটকানোটাও আসলে আর্জেন্টিনা দলের জন্য বড় কাজ হবে। ঠিক একইভাবে মেসিকে আটকানোটা যে আসলে খুবই কঠিন কাজ হবে ইংল্যান্ডের ডিফেন্ডারদের জন্য, সেটাও কিন্তু কালকে থমাস টুখেলও বলেছেন। সব মিলে আসলে আমার মনে হয় যে সমানে সমান লড়াইটাই আমরা দেখব। রেজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে মহারণকে সামনে রেখে কেমন হতে পারে আর্জেন্টিনার শুরু একাদশ? পরিবর্তনের আভাস ইতোমধ্যেই দিয়ে রেখেছেন লিওনেল স্কালোনি। সবচেয়ে বেশি গুঞ্জন রদ্রিগো দি পলকে নিয়ে, তবে অন্তত শুরুর ফরমেশনটা সেই 4-4-2 থাকছে, তা প্রায় নিশ্চিত। কখনো কষ্টার্জিত জয়, কখনো বা হারতে হারতে জিতে যাওয়া,
আর্জেন্টিনার রোড টু সেমিফাইনালটা এমনই। শেষ চার নিশ্চিত করলেও এখনও মাঠের পারফরম্যান্স স্বস্তি দিতে পারছে না বিশ্বজোড়া আর্জেন্টাইন সমর্থকদের। তার অন্যতম কারণ হতে পারে আলবিসেলেস্তেদের একাদশ নির্বাচন। অভিজ্ঞদের ওপর আস্থা রেখে প্রতি ম্যাচেই প্রায় একই শুরুর একাদশ নামিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে সেমির দ্বৈরথের আগে সেখান থেকে বেরিয়ে আসার ইঙ্গিত মাস্টার ট্যাকটিশিয়ানের কণ্ঠে। প্রতিপক্ষের কথা চিন্তা করে কিছু পরিবর্তন আসতে পারে। যাই হোক না কেন, আমরা সেরা একাদশেই নামাবো। দলের প্রতিটা ফুটবলার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রশ্ন হলো সেই পরিবর্তনটা আসবে কার মাধ্যমে? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রদ্রিগো দি পলকে নিয়ে। আগের দু ম্যাচে বদলি করা হয়েছে এই মিডফিল্ডারকে। শুধু তাই নয়, মিশরের বিপক্ষে ম্যাচে খেলারই কথা ছিল না দি পলের। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছিল টিম ম্যানেজমেন্ট। দি পলের বদলি হিসেবে শোনা যাচ্ছে নিকো গঞ্জালেজ আর জুলিয়ানো সিমিওনের নাম। তবে লেফট উইংয়ের শক্তি বাড়াতে শেষ পর্যন্ত সিমিওনেকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। নকআউট পর্বে এখনও মাঠে নামা হয়নি এই ওয়ার্ক হর্সের। সিমিওনে ছাড়াও নিকো পাজের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার ভ্যালেন্তিন বার্কো ম্যাচ টাইম পাননি আগের 3 ম্যাচে। এছাড়াও ডিফেন্সে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিলকেও দেখা যেতে পারে স্টার্টিং লাইন আপে। তবে ম্যাচের অবস্থা গতি প্রকৃতি বুঝে বদলি হিসেবে নামতে পারেন লতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসোরা। ইংল্যান্ডের শুরুর একাদশ নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। একমাত্র দুশ্চিন্তা ডেকলান রাইসকে ঘিরে, যে কারণে প্রথমার্ধের পর উঠে নেওয়া হয় নরওয়ের বিপক্ষে ম্যাচে। রাইট ব্যাক হিসেবে রাইসের পরিবর্তে রিস জেমসের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জন স্টোনস, মার্ক গুয়েহি অথবা কনসাকে দেখা যাবে না শুরু থেকেই। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24। 24 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথের অপেক্ষা। দুদেশের যে বৈরিতায় জড়িয়ে ফকল্যান্ড যুদ্ধ, যা পরবর্তীতে আরও বাড়িয়েছে মারাদোনার হ্যান্ড অফ গড কিংবা বেকহ্যামের লাল কার্ড বিতর্ক। 2 এপ্রিল 1982 অতর্কিত সামরিক অভিযানে আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে নেয় আর্জেন্টিনা, যে আইল্যান্ডকে বহুদিন ধরে নিজেদের বলে দাবি করে আসছিল দেশটি। 74 দিনের লড়াই শেষে নিজেদের উপনিবেশ ভূমি পুনরুদ্ধার করে ইংল্যান্ড। মাঝে ঝরে যায় আর্জেন্টিনার 645 আর ব্রিটিশ আর্মির 255 প্রাণ। ইতিহাসে যা ফকল্যান্ড যুদ্ধ নামে পরিচিত। সেই ক্ষত নিয়ে 86 বিশ্বকাপের ফাইনালে ইংলিশদের বিপক্ষে নামে আর্জেন্টিনা, শিরোপাও জেতে আলবিসেলেস্তে। কিন্তু মারাদোনার হ্যান্ড অফ গড জন্ম দেয় চরম বিতর্কের, বাড়িয়ে দেয় দুদেশের বৈরিতা। তাতে অবশ্য ঢাকা পড়েনি একই ম্যাচে করা এই কিংবদন্তির শতাব্দী সেরা গোলের কীর্তি। যদিও মাঠের তিক্ততার শুরু 1966 বিশ্বকাপে। সেবারের ঘটনা কোয়ার্টার ফাইনালে। লাল কার্ড দেখেও মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাতিন। আঁকড়ে ধরেন ব্রিটিশ পতাকা সম্বলিত কর্নার ফ্ল্যাগ। পরে বসে পড়েন রানী এলিজাবেথের জন্য পাতা লাল গালিচায়। সেখান থেকেও সরে যেতে অস্বীকৃতি জানান রাতিন। সদ্য প্রয়াত রাতিন পরে জানিয়েছিলেন, সেদিন তার দিকে বিয়ারের বোতল ছুঁড়ে মেরেছিল স্বাগতিক ইংলিশ সমর্থকরা। আর 1-0 গোলের জয়ের পর আর্জেন্টিনার ফুটবলারদের পশু বলে মন্তব্য করেন ইংল্যান্ড কোচ আলফ রামসি। এমনকি ম্যাচ শেষে ফুটবলারদের জার্সি বদলেও বাধা দেন। 98 বিশ্বকাপে দুদলের দেখা হয়েছিল রাউন্ড অফ 16-এ। সেবার পেনাল্টি শুট আউটে জিতে আর্জেন্টিনা। তবে বিতর্ক এড়াতে দেয়নি ডেভিড বেকহ্যামের লাল কার্ড। পরের আসরে সেই বেকহ্যামের গোলেই গ্রুপ পর্বে আলবিসেলেস্তেদের হারিয়ে প্রতিশোধ নিয়েছিল থ্রি লায়ন্স। 2 যুগ পর আবারও বিশ্বমঞ্চে দেখা হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার। এবারও কি জন্ম নেবে নতুন বিতর্ক? জহির সাগর, চ্যানেল 24। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরের ঝামেলা এড়াতে সতর্ক ফিফা ও আয়োজক যুক্তরাষ্ট্র। মাঠে ঢুকতে দুদেশের সমর্থকদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা করা হয়েছে। আজ দুজনার দুটি পথ হোগো দুটি দিকে গেছে বেঁকে। হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মতো দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের পথও দুদিকে যাবে। কেননা ঐতিহাসিক এই ম্যাচে ঝামেলা এড়াতে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের আলাদা গেট বেছে নিয়েছে আয়োজকরা। শুধু স্টেডিয়ামের গেট নয়, পুরো শহর সহ স্টেডিয়ামের ভেতর বাইরে থাকবে রেড অ্যালার্ট। FBI, আটলান্টা পুলিশ, বেসরকারি নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবক সবাই থাকবেন দু দলের নিরাপত্তায়।
দুদেশের ঝামেলা শুরু 1982 ফকল্যান্ড যুদ্ধকে কেন্দ্র করে। এখনও যার নিয়ন্ত্রণ ইংল্যান্ডের, তবে মালিকানা দাবি করে আসছে আর্জেন্টিনা। যখনই দুদল বিশ্বকাপে মুখোমুখি হয়েছে তখনই সামনে এসেছে নানা ধরনের চ্যান্ট, স্লোগান, ব্যানার, পোস্টার, ড্রাম। 2022 আসরে আর্জেন্টিনার সমর্থকরা গিয়েছিল ফকল্যান্ড আমরা কখনো ভুলব না। 26-এ যা রূপ নিয়েছে ফকল্যান্ডের জন্য, দিয়েগোর জন্য আর লিওর শেষের জন্য। ফিফার নিয়ম অনুযায়ী রাজনৈতিক স্লোগান, পতাকা, ব্যানার স্টেডিয়ামে নিষিদ্ধ। যা দেখা যায় তার জন্য অনুমতি নিতে হয় ফিফার কাছ থেকে। ইতিমধ্যেই এক আর্জেন্টাইন সমর্থকের মালভিনাস আর্জেন্টিনাস লেখা ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানচিত্র আঁকার ড্রাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রথম ম্যাচে স্টেডিয়ামে ঢুকলেও পরে তা নিষিদ্ধ করা হয়। তবে ফিফার নিয়মকে ফাঁকি দিয়ে প্রতিবাদের ভাষা ঠিকই খুঁজে নেয় সমর্থকরা। যার প্রমাণ ইরান। সূর্য আর সিংহের ছবি আঁকা ইরানের পুরনো পতাকা যেমন দেখা গেছে, তেমনি 168 লেখা 3টি বড় ব্যানারও দেখা গেছে। তবে তারা ঢুকেছিলেন নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচকে ঘিরে সতর্ক পুরো আটলান্টা। মাঠেই যেন ফের না শুরু হয় যুদ্ধ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র।